ওয়াও। আজ 5th মে, নরওয়েতে আমাদের 1 বছর পূর্ণ হলো। ঠিক 1 বছর আগেই 5th মে 2023-তে আমরা নরওয়েতে প্রথম পা রেখেছিলাম। আর সেখান থেকে শুরু হয়েছিল একটা সম্পূর্ণ নতুন জার্নি। আজকে এই 1 বছর পরে ফিরে তাকালে দেখতে পাই কত কি ঘটে গেছে এই 1 বছরে। এই 1 বছরে অনেক কিছু নতুন দেখেছি, জেনেছি, শিখেছি আর এখনো শিখছি। কিন্তু এই 1 বছর সময়টা সবটাই যে ভীষণ সুন্দর ছিল তা কিন্তু নয়। সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিসগুলিই দেখতে পাই, কিন্তু সবকিছুরই দুটো দিক আছে। তাই আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব নরওয়েতে আসার পর কি কি চ্যালেঞ্জেস আমি ফেস করেছিলাম। আমি এখানে সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু আমার মনে হয় যারা বাইরে থেকে নরওয়েতে আসছে তাদের জন্য এগুলো খুবই কমন। হ্যালো, অনেকদিন পর আজকে সানবেদ পার্কে নিয়ে এলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করি বসন্তকালে পার্কটা কেমন লাগছে। আজকে একদম সানি একটা দিন, আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ। তো অলমোস্ট 1 বছর হতে চললো আমরা এখানে এসে, আর মে মাসে 5 তারিখে এখানে এসেছিলাম। আর সরি আমি এই ক্যাপটা পরে আছি কারণ এখানে না প্রচণ্ড রোদ এখন, আর রোদের ভীষণ তাপ থাকে, সানবার্ন হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি এটা পরে আছি। হোপফুলি অসুবিধা হচ্ছে না আমাকে দেখতে। বাট পার্কটা মেনলি তোমাদেরকে দেখাবো, প্রচণ্ড সুন্দর হয়ে গেছে, চারিদিকে বিভিন্ন ধরনের ফুল, সাদা হলুদ বিভিন্ন ধরনের ফুলে পুরো ভরা। চলো তোমাদেরকে একটু দেখাই। আজকের ওয়েদার খুব সুন্দর, কিন্তু নরওয়েতে সারা বছর এইরকম পারফেক্ট ওয়েদার থাকে না, সেটা বলাই বাহুল্য। যেহেতু আমরা মে মাসে এসেছিলাম তখন নরওয়েতে চলছে স্প্রিং মানে বসন্তকাল। নরওয়ের বসন্তকাল খুবই সুন্দর। নরওয়েতে আসার পর প্রথম কিছুদিন বুঝতেই পারিনি কিভাবে যেন সময় কেটে গেছিল। সবকিছুই নতুন ছিল, আর এই সুন্দর ওয়াইল্ড নেচারের ভেতরে এসে একদম হারিয়ে গেছিলাম। তারপর এলো শীতকাল। প্রথম শীতকালটা কিন্তু বেশ কঠিন ছিল। আমাদের মতো যারা গ্রীষ্মপ্রধান দেশ থেকে আসে তাদের সবার জন্যই এটা একটা বেশ শকিং জিনিস হয়ে দাঁড়ায়। নভেম্বর ডিসেম্বর থেকে তাপমাত্রা হু হু করে নিচে নামতে থাকে, আর কমতে থাকে দিনের আলো। দুপুর 3টেতে সন্ধে হয়ে যাওয়া এর আগে কোনোদিন দেখিনি আমি। তাই বেশ একটু সময় লেগেছিল নিজেকে অ্যাডজাস্ট করতে। এই সময়টাতে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে বাড়িতে বসে সময় কাটিয়ে দেওয়াটাই ভালো, কিন্তু তাতে হতে পারে হিতে বিপরীত। উইন্টার ডিপ্রেশন কিন্তু এখানে খুবই কমন। তাই বুদ্ধিমানের কাজ হলো নিজেকে ব্যস্ত রাখা, যতটা পারা যায় সোশ্যালাইজ করা, আউটডোর অ্যাক্টিভিটিসে এনগেজ থাকা। লোকাল নরওয়েজিয়ানরা কিন্তু ওয়েদারের জন্য অপেক্ষা করে থাকে না, সারা বছরই তারা আউটডোর অ্যাক্টিভিটিসে এনগেজ থাকে। কে বলবে যে কিছুদিন আগেই এই পুরো জায়গাটা ডিপ ডিপ বরফে ঢেকেছিল। কি দারুণ লাগছে না দেখতে। জলটা আমার এত ফ্যাসিনেটিং লাগে এই সময়টা। এরপরে আসা যাক দৈনন্দিনের জীবনে। নরওয়ে কিন্তু বেশ এক্সপেন্সিভ। নরওয়ে যে সোশ্যাল সিস্টেম ফলো করে তাকে বলা হয় ইগলিটেরিয়ান সোশ্যাল সিস্টেম। এই ধরনের সোশ্যাল সিস্টেমের প্রিন্সিপাল হলো যে সবাই সমান, তাই সমাজের সব ধরনের কাজের জন্য একটা সামঞ্জস্য বজায় রেখে পে করা হয়। এখানে কেউই খুব নিডি না, আর কেউই খুবই বড়লোক না। এই সামঞ্জস্য বজায় রাখার জন্য লেবার কস্ট অনেকটাই বেশি থাকে নরওয়েতে। তাছাড়াও প্রবল শীতকালীন ওয়েদারের জন্য নরওয়েতে চাষবাস খুবই কম হয়, তাই বেশিরভাগ জিনিসই ইম্পোর্ট করতে হয়। সেখানে অনেক হাই ট্যাক্স পে করতে হয়। এই সব কিছুর জন্য সাধারণ ডে টু ডে প্রোডাক্ট যেমন গ্রসারি, বাড়ির দৈনন্দিন জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি হয়। এটা আমাদের মতো যারা বাইরে থেকে আসে তাদের জন্য একটা বেশ শকিং অভিজ্ঞতা। প্রথম এসে আমি বেশ অবাকই হয়েছিলাম যে সবকিছু এত এক্সপেন্সিভ কি করে। পরে আস্তে আস্তে জিনিসটা সয়ে গেছিল। আর সেই সঙ্গে বলা চলে যে এই 1 বছরে আমি হয়েছি অনেক হিসেবি, আর কোনো কিছু কেনার সময় তার দামটা যাচাই করে কিনতে শিখেছি।
এখানে ব্রেডটা নিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে এক্সপায়ারি ডেটটা কবে। নরওয়েজিয়ান মার্কেটে বাজার করতে এসে এক্সপায়ারি ডেটটা কিন্তু দেখে নেওয়া খুবই জরুরি। হচ্ছে ব্রেড সেকশন অলমোস্ট খালি আজকে, আই থিঙ্ক উইকেন্ডে আবার রিফিল করবে। শ্যাম্পু ফুরিয়ে গেছে, কিন্তু আমি পাচ্ছি ছোট শ্যাম্পু 250 ml আর আমরা ইউজ করি 400 ml। সবসময় বড় প্যাকেজটাই আমি কিনি, কারণ তাতে না অনেক সেভিং হয় বড় প্যাকেজ কিনলে। ইন্ডিয়াতেও বড়টাই কিনতাম, তো রেখে দিই, পরে অন্য কোথাও থেকে দেখা যাবে। আর এখানে দেখো পুরো পেট সেকশন, কুকুর বেড়ালের সমস্ত খাওয়ার দাওয়ার, এমনকি মাছেরও কিছু কিছু সময়। সবশেষে যেটা বলবো সেটা হলো হোম সিকনেস, যেটা দেশে থাকতে কোনোদিন টের পাইনি। বাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছি অনেক বছর, পড়াশুনো করতে, তারপর চাকরি করতে, কিন্তু এই হোম সিকনেসটা কোনোদিন ফিল করিনি, যেটা দেশের বাইরে এসেই হয়। ইন্ডিয়াতে কাটানো পুরনো জীবনের সাধারণ মুহূর্তগুলো অনেক বেশি দামি হয়ে ওঠে। মনে হয় যেন অনেক দিন আগেকার কথা, আসলে কিন্তু একটি বছরের ব্যবধান। আমরা প্রথমবার ওয়াটার কোচ বানাচ্ছি জল দিয়ে, জিরো অয়েল একদম, না লেগে যায়। আচ্ছা অল্প অয়েল আছে, মানে একদম নিচে দিই যাতে এটাতে না লেগে যায়, ল্যাডারটাই না লেগে যায়। ও ওকে ওকে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো সবই কি করছে দেখো। আইসক্রিমটাকে ঢুকিয়েছে আভেনে, এত বেশি শক্ত হয়ে গেছে যে আইসক্রিম আমাদের বাড়িতে আভেনে ঢোকে। সবই গোটা প্লাস্টিকটা গলে যাবে। আরে কিচ্ছু না, অন করা নেই, জাস্ট রেসিপিটাল হিটে হচ্ছে। ও মাই গড, কোনোদিন দেখেছো তোমরা? তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। এই আদৌ কিছু লাভ হয়েছে তাতে? একই আছে না? I think it's better now. ওকে। আসলে দেশ ছেড়ে আসা মানে শেকড় তুলে আনা, চেনা মুখগুলো পাল্টে যাওয়া, নিজের হাতে বানানো ছোট্ট বাড়ি আর তার ছোট্ট বারান্দা বারবার মনে পড়া, চেনা খাবার দাবারগুলো মিস করা, আর সব কিছুর ভেতর মিস করা নিজের ফেলে আসা পুরনো জীবন, যা এখন অনেক বেশি দামি মনে হয়। মনে হতেই পারে যে তাহলে কেন বাইরে আসা এত দূরে? আসলে নতুনকে জানার জন্য পুরনোকে ছাড়তে হয়, গণ্ডির বাইরে বেরোনোটা দরকার তো বটেই। যাই হোক, এই হোম সিকনেস কিন্তু খুবই কমন। আর তোমরা যারা দেশ ছেড়ে বেরিয়েছো, বাড়ির বাইরে আছো, অন্য কোনো দেশে আছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যাই হোক, আজ চলেছি বাড়ি থেকে একটু দূরে দালে বলে একটি জায়গায়। খুব ইন্টারেস্টিং এই জায়গাটি, তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম। সমুদ্রের পাড়ে, পাহাড়ের ভেতরে, আর জঙ্গলে ঢাকা, হাইকিং এর জন্য একেবারে আদর্শ। তাছাড়াও আছে একটি পুরনো পরিত্যক্ত মেন্টাল অ্যাসাইলাম। দেখো, এখানে পার্ক করলে 50 ক্রোনার দিতে হবে। সেখানে অনলাইন কি করে পে করা যাবে বলা আছে। ভিপস করা যাবে। ভিপস মানে ওই গুগল পের মতোই আর কি, আমরা যেরকম গুগল পে, পেটিএম ইউজ করি, এখানে ভিপস ইউজ করা হয়। আর এইটা হচ্ছে একটা ক্যাফে,
তো আমরা ভাবছি অন্য মানে জঙ্গলের দিকে যাওয়ার আগে এই ক্যাফেটাতে একবার ঢু মেরে আসি, কারণ এটা না একটু পরেই বন্ধ হয়ে যাবে 6টার সময়। তো এই জায়গাটার না একটা ডিটেলস ব্লগ আমি অলরেডি দিয়েছি তোমাদেরকে, মানে শেয়ার করে দিয়েছি আমি এই চ্যানেলে, লিঙ্ক দিয়ে দেবো ওপরে। তো আমি ডিটেলসে আর যাচ্ছি না, আজকে আমরা একটু জাস্ট এমনি বেড়াতে এসেছি এখানে, ক্যাফেটাতে একটু বসবো আর হয়তো একটু ওয়াক করবো এদিক ওদিক। কিন্তু প্রপার আমরা এখানে হাইক করে ভেতরে গেছিলাম, এখানে ওপরে একটা হিত্তা আছে, মানে কেবিন আছে, সেখানে অবধি আমরা হাইক করে গেছিলাম। তো সেই ব্লগটা কোথায় তোমরা পাবে, ওপরে লিঙ্ক থাকবে। তোর একটা ছোট্ট ক্যাফে। আচ্ছা, এটা কিন্তু সিকে হাউস, মানে একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল, এখন বন্ধ, কিছুটা তো বন্ধ অ্যাটলিস্ট। দেখা যাক ক্যাফেটা খোলা আছে কিনা। খোলা নেই, বন্ধ। ওদিকের দরজা দিয়ে ঢুকতে না পেরে আমি পেছন দিকে এলাম অন্য কোনো দরজা আছে কিনা দেখার জন্য, বাট মনে তো হচ্ছে না যে আর কিছু দরজা আছে। এটা তো পেছন দিকটায় চলে এলাম পুরো, নট শিওর। দেখি এই দরজাটা ট্রাই করে। বন্ধ। ওকে, দেখে ভিউটা অসাধারণ, জাস্ট লুক এট দ্য ভিউ। দেখো ডালে, হ্যাঁ হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল না, রাত্রে প্রচন্ড বৃষ্টি হলো, কালকে স্টর্ম অ্যালার্ট ছিল, তো সেই জন্য জল ফল জমে গেছে। এই সবই পার হচ্ছে। ওকে, দেখে সাবধানে। গুড। তাই কি? জলের পাশে বলছি সেখানে পৌঁছানো যাবে কিনা। ঠান্ডা হাওয়া, এত হাওয়া আর বসা গেল না, একটু ফোকাস ভুল হচ্ছে, এত লাইট, তো এত হাওয়া যে এখানে বসলাম না। আজকে অ্যাকচুয়ালি ইমপ্রম্পটু ভাবে চলে এসেছি একটা জ্যাকেট গায়ে দিয়েই, কিন্তু এখানে আমরা সেকেন্ড হাইকিং করেছিলাম, মানে সেকেন্ড টাইম হাইকিং নরওয়েতে আমাদের এই দালেতেই ছিল। তো ওটাও একটা ব্লগে আমি শেয়ার করেছি ডিটেলসে, এই ওপরে দিয়ে দেবো লিঙ্ক, এই ব্লগগুলো চেক করে নিও। তো এখন আবার সামার আসছে, তো ঘুরে ফিরে আবার এই জায়গাগুলোতে আসছি। আর অসম্ভব সুন্দর জায়গা, মানে বাড়ি থেকে মানে গাড়িতে সবই কত টাইম লাগলো আমাদের? 12 মিনিট। 12 মিনিট বাসে করে যখন এসছিলাম একটু টাইম লেগেছিল, প্লাস এখানে না বাস খুব মানে ঘন ঘন নেই, ওই 1 ঘন্টা একটা বাস, তো খুব তানঝাম করে আসতে হয়েছিল। বাট গাড়িতে ওটা একটু সুবিধা হয়ে যায় যে বিনা প্রিপারেশনে আসা যায়। তো যাই হোক, 12 মিনিটে এখানে আসা যাচ্ছে, এটাই অনেক। আজকে আমরা একটু কফি খাবো বলে এসেছিলাম, আজকে কোনো হাইকিংয়ের ইচ্ছে নেই, কিন্তু কফি শপটা বন্ধ, ক্যাফেটা বন্ধ, তো এখন ফিরে যাচ্ছি।
কিন্তু কফি তো খাওয়া হলো না। এই জঙ্গলটা কি সুন্দর রে, বিউটিফুল। ये पार्किंग আমাদের এই লাল ডটটা এটা হচ্ছে আমরা এখান দিয়ে সোজা এখানে। এটা একটা পুরো ম্যাপ দেওয়া আছে, ফুল ম্যাপ দেওয়া আছে এখানে, যাতে সবাই বুঝতে পারে কিভাবে যেতে হবে। আর তারপরে এখান থেকে হাইকিং ট্রেলগুলো শুরু হয়। একটা ফল দেখতে পাচ্ছি, শুকিয়ে গেছে, আমার মনে হয় লাস্ট ইয়ারের এটা, এবছর এখনো নতুন করে বেরোয়নি। নট শিওর এটা কি ফল। বাই বাই আজকের মতো, আবার ফিরে আসবো কিছুদিন পরে। সেদিন বাড়ি ফেরার সময় মনে হয়েছিল সমস্ত মন খারাপের ভেতরেও আছে ভালো লাগা। নতুন পথ বেছে নেওয়ায় ঝুঁকি তো আছেই, কিন্তু সেই সঙ্গে আছে নতুন কিছুকে জানার আর দেখার আনন্দ, সেটা কিন্তু অমূল্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো, বাই বাই।